টেনে ছেড়ে দেব। ওরা যদি মনে করে যে বাংলাদেশের ওরা রাষ্ট্র ক্ষমতায় চলে গিয়েছে, 12 তারিখে এই দেশের জনগণ বুঝিয়ে দেবে রাষ্ট্র ক্ষমতায় কারা আসবে। ইনসাফের পক্ষে, আজাদির পক্ষে, শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচারের পক্ষে যারা দাঁড়াবে আমরা তাদেরকেই ভোট দিব। এর বাইরে কোন ছাত্রীদেরকে আমরা ভোট দিয়ে প্রিয় ভাইয়েরা, নির্বাচন 12 তারিখই হইতে হবে। নির্বাচন 12 তারিখই হইতে হবে। কিন্তু নির্বাচন যে 12 তারিখ হবে, সেই নির্বাচনকে আমরা করব না রাষ্ট্র করবে এই নির্বাচনের ব্যবস্থা। তার মানে কি নির্বাচনের জন্য আমি আমার ভাই হত্যার বিচার চাইতে পারবো না? শহীদ ওসমান হাদির স্ত্রী তার স্বামীর বিচার চাইতে পারবে না হত্যার? তার দুধের শিশু এখন এইখানে বসে আছে যমুনার ভিতরে, সে তার বাবা হত্যার বিচার চাইতে পারবে না? তার কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ নাকি তার বাবার হত্যার বিচার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ? প্রত্যেকের কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ না। শহীদ ওসমান হাদির সন্তানের কাছে তার বাবার হত্যার বিচার গুরুত্বপূর্ণ। আবার এই আপনারা যারা সামনে বসে আছেন, দীর্ঘ 17 বছর ধরে আপনারা কেউ ভোট দিতে পারেন নাই, যার কারণে আপনাদের জন্য নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু যারা এই নির্বাচন এবং বিচারকে পরস্পরকে মুখোমুখি করবার চেষ্টা করছে, আমরা তো মনে করি ওরা নির্বাচনও চায় না, বিচারও চায় না। প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশে 12 তারিখে নির্বাচন হবে। আবার জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদির তদন্ত নিশ্চিত না করা পর্যন্ত আমরা রাজপথেও থাকবো। দুইটাই একসাথে চলবে। প্রয়োজনে এইখান থেকেই আমরা 12 তারিখে ভোট দিতে প্রয়োজনে যাব এবং ভোট কেন্দ্রগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেটার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব, কিন্তু রাজপথ ছেড়ে আমরা কোথাও যাব না। প্রিয় ভাইয়েরা, আপনাদের কি খুব কষ্ট হবে রাজপথে থাকতে? শহীদ ওসমান হাদি যদি আপনার জায়গায় থাকতো, সে কি আপনাকে ছেড়ে একা চলে যাইতো? যার কারণে যেহেতু আপনারা শহীদ ওসমান হাদির ভাই, শহীদ ওসমান হাদির বোনরা এখানে বসে আছেন, আমরা তো মনে করি আমরাও যদি চলে যাই আপনারা চলে যাবেন না, এতটুকু বিশ্বাস আমাদের আপনাদের প্রতি আছে। প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের সাথে কথা না বলে কোথাও যাব না। আমরা শুধু এইটুকু জানানোর জন্য এতদূর পর্যন্ত আপনাদের কাছে আসছি, যাতে আপনারা কোনো বিভ্রান্তির মধ্যে না থাকেন। সরকারকে সুস্পষ্টভাবে, মানে অতি দ্রুত না, সুস্পষ্টভাবে বলতে হবে যে আগামীকাল অথবা আজকে এই সময়ের মধ্যে আমি জাতিসংঘকে চিঠি পাঠাবো, এবং চিঠি পাঠানোর ক্ষেত্রেও ব্যাপার আছে। জাতিসংঘের আগামীকালকে অফিস খোলা আছে, চাইলেই তারা এই আগামীকালকে এই চিঠি প্রেরণ করতে পারবে, ইস্যু করতে পারবে। এখন এইখানে একটা ব্যাপার আছে, বর্তমান প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের মানবাধিকার যে কমিশন রয়েছে সেটাতে একটা চিঠি ইস্যু করতে হবে, এবং সেখানে স্পষ্ট করে তিনি লিখে দিবেন যে শহীদ ওসমান হাদির হত্যার বিচার করবার জন্য বিচারের সাথে বাংলাদেশের নিরাপত্তা ইস্যু জড়িত রয়েছে, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা জড়িত রয়েছে, বাংলাদেশের আগামী দিনের যে নির্বাচন, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নির্বাচন, এই প্রত্যেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। যার কারণে শহীদ ওসমান হাদির হত্যার তদন্তটা অতি দ্রুত হওয়া প্রয়োজন। এবং এর জন্য যেহেতু এই ঘটনা এখন আর দেশের মধ্যে নাই, সরকারের পক্ষেই তো বারংবার বলা হয়েছে খুনিরা দেশে নাই, বলছে না? যেহেতু খুনিরা দেশের মধ্যে নাই, যার কারণে এটা অলরেডি এটা ইন্টারন্যাশনাল ইস্যুতে পরিণত হয়ে গেছে। যার কারণে আমরা মনে করছি যেহেতু এটা একটা আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে, যার কারণে আন্তর্জাতিকভাবেই এর সমাধান করতে হবে। যার কারণে জাতিসংঘের মাধ্যমে শহীদ ওসমান হাদির তদন্ত নিশ্চিত করতে হবে। আমরা জাতিসংঘকে বিচার করতে বলতেছি না, জাতিসংঘকে এটা তদন্ত করে দেওয়ার জন্য বলতেছি। এই ছাত্রীগুলো এতটাই মেধাহীন, ওরা জানেও না যে আমরা কি বলতে চাই, ওরা নিজেরাও কিছু জানে না, নিজেরা কিছু শেখবারও চেষ্টা করে না। আমরা জাতিসংঘের কাছে আহ্বান জানাচ্ছি, যেভাবে জাতিসংঘ জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে সকল ভাই এবং বোনেরা শহীদ হয়েছিলেন তাদের ব্যাপারে জাতিসংঘ একটা তদন্ত রিপোর্ট দাখিল করেছে না, আমরা চাই জাতিসংঘ শহীদ ওসমান হাদির ব্যাপারেও এই ধরনের একটা তদন্ত কার্যক্রম পরিচালনা করুক, এবং এটাতে ডক্টর ইউনূস সাহেব সরাসরি এখানে হস্তক্ষেপ করুক। ডক্টর ইউনূস সাহেবের বয়স হয়েছে এবং তিনি যতদিন অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন সেই সময়টুকু শেষ হয়ে আসছে, আর মাত্র 5-7 দিন তিনি এখানে আছেন।
তিনি অত্যন্ত সম্মানিত মানুষ, একজন নোবেল জয়ী মানুষ। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি তাকে কি পরিমাণ সম্মান করা হয়, আমরাও তাকে অবশ্যই সম্মান করতে চাই। কিন্তু তিনি যদি শহীদ ওসমান হাদি হত্যার ইস্যুর একটা রফা দফা করে না যান, বাংলাদেশের ইতিহাসে উনি নোবেল জয়ী হলেও ওনার এই নোবেল কোনো কাজে দিবে না, উনি একটা কলঙ্কের দাগ আজীবন বয়ে বেড়াবেন। বাংলাদেশের জনগণ কোনোদিন ওনাকে ক্ষমা করবে না। শহীদ ওসমান হাদি নিজে বলেছে যে বাংলাদেশের উপদেষ্টাদেরকে এখন আর কেউ বিশ্বাস করে না। এই উপদেষ্টাগুলো বিভিন্ন এজেন্ডা নিয়ে বিভিন্ন দল মতের মধ্য দিয়ে এই উপদেষ্টা পরিষদে এসে বসেছে। শুধুমাত্র একজন মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত বিশ্বাস করে এবং মনে করে যে এই মানুষটা যদি সৎভাবে কিছু চায় সেটা করা সম্ভব। সেই জায়গা থেকে আপনাকে অনুরোধ করি যে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে, আজকে হলে সব থেকে বেশি ভালো হয়, কালকের মধ্যে তো আপনাকে এইটা নিশ্চিত করতেই হবে, এর বাইরে আমাদের কাছে আর কোনো অপশন নাই। আপনি অতি দ্রুত, আপনি যতক্ষণ পর্যন্ত এটা নিশ্চিত না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা কোথাও যাইতে পারতেছি না। যদি আপনি মনে করেন যে শহীদ ওসমান হাদির হত্যার এই যে সুষ্ঠু তদন্ত আপনি জাতিসংঘের অধীনে দিবেন না, এই ধরনের যদি আপনি মতামত ব্যক্ত করেন, তাহলে আপনি কেন দিবেন না সেটার ব্যাখ্যা আপনাকে দিতে হবে। জুলাইয়ে যেহেতু আপনি দায়িত্ব নিয়েছেন জুলাই জনতার, সুতরাং জুলাই জনতার কাছে আপনার জবাবদিহিতা করেই আপনাকে ক্ষমতা ছাড়তে হবে, এর আগে আপনি ক্ষমতা ছাড়তে পারবেন না। আপনি কখন কোন সময় এই চিঠি ইস্যু করবেন, এবং এই চিঠিতে যেমন এখানে একটা ব্যাপার আছে, চিঠিতে উল্টাপাল্টা যদি কিছু লেখে তাহলে এই চিঠি ফেরত আসার সম্ভাবনা আছে, এবং এই হারামিগুলো তো এখানে বসে আছে এই চিঠি লেখবার কাজে, যার কারণে তার দায়িত্ব নিয়ে জাতিসংঘের মাধ্যমে এটার তদন্ত করাইতে হবে। এইখানে কোনো ধরনের মানে তার সরাসরি পড়তে হবে এই চিঠি, মানে আমরা কোনো আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিশ্বাস করি না। তাদের দিয়ে চিঠি লেখাইলে এইটা চিঠি আমরা মানব না। এই চিঠি যে লিখবে সেই চিঠি আপনারা পড়তে হবে যে এই চিঠিতে সে কি লিখছে। চিঠি না পড়া পাঠানো যাবে না, আমাদের দেখাইতে হবে এই চিঠিতে সে কি লিখছে, নয়তো আমরা কোনোদিন জানবোই না যে জাতিসংঘ কেন এই চিঠি ফেরত দিছে, অথবা হচ্ছে জাতিসংঘ কেন এই চিঠি গ্রহণ করছে। আমাদের এই ব্যাপারে স্পষ্ট ধারণা থাকতে হবে, যার কারণে সে এখন এই চিঠি ইস্যু করুক বা আগামীকাল এই চিঠি ইস্যু করুক, সাথে সাথে জনগণের উদ্দেশ্যেও এই চিঠি ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে দিয়ে দিতে হবে, সংবাদ মাধ্যমের কাছে দিয়ে দিতে হবে। কোনো ধরনের এইটাকে নিয়ে কোনো ধরনের আড়াল করবার যদি চেষ্টা করা হয়, আগামীকাল তো শুক্রবার, এই শুক্রবারে এখানে জনসমুদ্রে পরিণত হবে। শুধুমাত্র আমরা যদি এখানে এসে বলি কেবলমাত্র তখনই বাংলাদেশের মানুষ তার ঘরে ফিরে যাবে। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি এখানে এসে বলে যে তোমরা ঘরে ফিরে যাও, কেউ এখান থেকে ফিরে যাবে না। যার কারণে আমরা মনে করছি যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য, বাংলাদেশে যাতে আর বিচারহীনতার সংস্কৃতি চালু না হয় সেই জন্য, এবং যেই ইনসাফের লড়াইটা আমরা শুরু করেছি সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং একটা সুষ্ঠু তদন্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশে যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তাদের মাধ্যমে আমরা মনে করছি না এটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া সম্ভব, তাহলে এতদিনে বের হয়ে যাইতো। এর তদন্ত করবার জন্য এটা যদি কোনো ছোট্ট একটা ঘটনা হইতো 55 দিন লাগবার কথা না, আগেই বের হয়ে যাওয়ার কথা। এবং 100 কোটি টাকার যে ট্রানজেকশনটা হয়েছে এইটা তো একটা ছোটখাটো ঘটনার ক্ষেত্রে হয় নাই, যার কারণে এই হত্যার বিচার অবশ্যই হইতে হবে এবং এর তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে, এর বাইরে আমাদের কোনো কথা নাই। প্রিয় ভাইয়েরা, আপনারা এখানে অবস্থান করুন, আমাদেরকে ওইখানেও অবস্থান করতে হবে, নয়তো আমরা ওই পর্যন্ত যাইতে পারবো না। প্রয়োজনে যদি আমরা কালকে দেখি যে কোনো ধরনের এটি নিয়ে তাল বাহানা করতেছে, আমরা ইনশাল্লাহ ঘোষণা দিব যে আপনারা ব্যারিকেড ভেঙে যমুনার ভিতরে চলে যান। সেই ঘোষণা আমরা ইনশাল্লাহ দিব, কিন্তু কারো কোনো প্রোপাগান্ডা, কারো কোনো উস্কানিতে আপনারা পা দিবেন না। আমরা সরাসরি ভিডিওতে না, সরাসরি এইখানে এসে আপনাদেরকে নিয়ে যাব। এর আগে আপনারা কারো কোনো কথায় এই ব্যারিকেড ভেঙে ভিতরে যাবে না, ঠিক আছে না ভাই? এখন পর্যন্ত এই খাতকে ভিন্ন দিকে প্রবাহিত করবার জন্য চেষ্টা কম হয়েছে, কিন্তু কি পারছে? কেউ পারছে?
আমি তো মনে করি আপনারা পাশে থাকলে এই হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার কোনো সুযোগ নাই। আমরা এখন ওখানে গিয়ে অবস্থান করতেছি, আপনারা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন এবং ভাইদেরকে বলবো যে রাতে যেহেতু থাকতে হবে আপনারা শান্তিপূর্ণভাবে, এবং সেন্টারের ভাইদেরকে বলবো সেন্টারে যদি কোনো কম্বল টম্বল এখন থাকে তাহলে সেগুলোও যাতে একটু নিয়ে আসার ব্যবস্থা করা হয়, মানুষগুলো যাতে শীতের মধ্যে কষ্ট না পায়। আমরা কোথাও যাচ্ছি না, আপনারাও ইনশাল্লাহ কোথাও যাবেন না, পারবেন না? আমরা আবারও রাতে আপনাদের কাছে আসবো। আমরা একটু এখন ওখানে যাচ্ছি, আপনাদেরকে আপডেট জানানো দরকার, আপনাদের সাথে কথা বলা দরকার। আমাদের কনসার্ন ছাড়া দয়া করে কেউ ব্যারিকেড ভাঙবেন না। এই যে দেখেন আপনাদের কাছে বলতেছে যে ভিতরে পানি থেকে শুরু করে সবকিছু সরবরাহ করা হইতেছে, কিন্তু 8 ঘন্টা ধরে আমাদের কাছে কোনো ধরনের পানি সরবরাহ করা হয় না। তার মানে সে একটা মিথ্যা খবর দিচ্ছে আপনাদেরকে। তো এই ধরনের মিথ্যা সংবাদ তো বারংবার আপনাদেরকে দিবে। তো যার কারণে আমরা এইখানে এসে এই ব্যাপারে কথা না বলা পর্যন্ত আপনারা কেউ ভিতরে যাবেন না, পারবেন না? আমরা ওই পাশের রোডটাকে ব্লক করতে চাই না, আপনারা কি চান? যার কারণে আমরা এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদেরকে বলবো যাতে এই ব্যারিকেডটা আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যাতে আমার ভাই বোনগুলো একটু স্পেস নিয়ে বসতে পারে। এই জন্য আমরা অনুরোধ করব যাতে এই থেকে আরেকটু 5 হাত একটু ভিতরের দিকে, যাতে ওই রাস্তাটা ব্লক না হয়। একটু পরে কিন্তু ওই রাস্তাটা ব্লক হয়ে যাবে। আমরা চাই না রাস্তা ব্লক করে, সব রাস্তা ব্লক করে জনভোগান্তি, এটা আমরা চাই না। এটার যেহেতু ভিন্ন পথ আছে, যার কারণে তারা চাইলে ওই পাশ থেকে ঘুরে যেতে পারবে। কিন্তু এই মানুষগুলো রাস্তায় চলে গেলে অন্য মানুষের কষ্ট হবে। আপনাদের কাছে অনুরোধ জানাই আপনারা অন্তত 10 হাত এইটাকে একটু ভিতরের দিকে আগাই দেন, যাতে এই মানুষগুলো একটু শান্তিপূর্ণভাবে এই শীতের মধ্যে এখানে অবস্থান করতে পারে। ভাইয়েরা, ইনকিলাব মঞ্চের টিমের ভাইয়েরা, আপনারা হচ্ছে ত্রিপল এবং হচ্ছে কম্বল এইগুলো একটু এনে এখানে সবাইকে শান্তিপূর্ণভাবে বসবার ব্যবস্থা করে দেন। আমরা ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে কথা বলতে আসবো এবং আমরা ওখানে অবস্থান করতেছি। আমাদেরকে সব জায়গায় চোখ রাখতে হবে। আমরা যদি এখান থেকে আপনাদের সাথে বের হয়ে আসি, হয়তো আগামীকালকে আমাদেরকে ভিতরে ঢুকতে দিবে না। যার কারণে আমরা ভিতরে অবস্থান করতেছি, যাতে আমরা বললে আপনারাও ভিতরে যাইতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার রাতে দেখা হবে। আমরা আপাতত এখান থেকে যাই, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। সেন্টারে যোগাযোগ করে। আচ্ছা, ট্রিপল লাগবে, ট্রিপল আমাদের লাগবে না, আমাদের কম্বল দিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার জ্যাকেটটা দিয়ে দাও। আচ্ছা, আমার জ্যাকেট নিয়ে ভিতরে কিন্তু ইয়া লাগবে না, কম্বল পাঠাই। টাইম ভাই লাগবে না, লাগবে না। মাইকের ব্যবস্থা পুরো এলাকা ঘুরে আসছে। ফোন দিয়ে যদি পাই তাহলে পাঠাইতেছি। আপনি তো আসছেন এখানে। ওকে ওকে, জান ভাই। আচ্ছা, এগুলো দিয়ে দিন তোরা দেখো। আচ্ছা, আমি দিতেছি, আপনি জান। ওকে, জান জান জান। এখান থেকে বের হন। নিচে নিচে পড়ছে একটা। এই নিচে থেকে উঠান তো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন যে আবারও ভেতরের দিকে অগ্রসর হচ্ছেন এবং তারা বলেছেন যে আবারও তারা রাত্রে এসে আমাদেরকে জানাবেন যে ভিতরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত এই ইনকিলাব মঞ্চের যারা সদস্য রয়েছে তাদেরকে সুষ্ঠুভাবে এখানে বিক্ষোভ সমাবেশ চালানোর জন্য আহ্বান জানালেন তারা।
প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজ বিকেল 5টা থেকেই কিন্তু এখানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল এবং বিকেল থেকেই কিন্তু এখানে বিক্ষোভ সমাবেশ চলছে এবং এখন পর্যন্ত কিন্তু এখানে বিক্ষোভ সমাবেশ থামেনি। এবং আমরা দেখলাম যে ভিতর থেকে এসে কিন্তু ভিতরে যারা ছিলেন তারা কিন্তু এখানে এসে কিন্তু প্রেস ব্রিফিং দিয়ে গেছেন এবং তারা জানিয়েছেন যে পরবর্তীতে তারা রাত্রে এসে আমাদের আরও ভিতরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ইনকিলাব মঞ্চের এখানে যারা সদস্য রয়েছেন তাদেরকে এখানে অবস্থান নিতে বললেন। এই ছিল বর্তমান যমুনার সামনের সার্বিক পরিস্থিতি। আপনারা দেখছিলেন দৈনিক দেশের পত্রে লাইভ সম্প্রচার। দেখা হবে পরবর্তী কোনো লাইভে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।